শ্যাম রাখি না কুল রাখির অবস্থা এসে দাঁড়িয়েছে। সো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সঙ্গে যে কূটনৈতিক বহিঃসম্পর্কের দিকগুলো আপনি কিভাবে দেখেন? আমি মনে করি আমরা একটা জটিল অবস্থার মধ্যে আছি। আমাদের রাজনীতির সম্পর্কে আমরা বলেছি একটা শান্তি বিরাজ করছে, এটা অনেকটা কবরের শান্তি, যেটা কোনোভাবেই কাম্য নয়। এবং আমরা আমাদের বৈদেশিক নীতির ক্ষেত্রেও আমরা সমস্যার মধ্যে আছি। আমরা শ্যাম রাখি না কুল রাখি, আমরা ভারত আর চীনের মধ্যে ভারসাম্যমূলক অবস্থান অব্যাহত রাখতে পারবো কিনা, কিংবা আমাদেরকে একটা পক্ষ নিতে হবে কিনা, তাহলে তো আমরা আরও জটিল অবস্থার মধ্যে পড়ব। তো এগুলো জটিল পরিস্থিতি। এখন এই জটিল পরিস্থিতির জন্য আমরা নিজেরাই দায়ী, কারণ আমরা এই বিদেশি প্রভাবের উপর নির্ভর করে কিন্তু আমরা ক্ষমতায় এসেছি, ক্ষমতায় টিকে আছি এবং ক্ষমতা এই যে আরও পাকাপোক্ত করছি। তাই আমরা স্বাধীনভাবে আমাদের সিদ্ধান্ত নিতে পারছি না দুর্ভাগ্যবশত। তো এটা আমাদের জন্য জটিল পরিস্থিতির সৃষ্টি করছে। আর অর্থনৈতিক দিকের কথা বলছেন, অর্থনৈতিক পরিস্থিতি তো জটিল, অত্যন্ত জটিল। কারণ আমাদের সেই দ্রব্যমূল্য তো লাগামহীন, তারপরে আমাদের যেটা দুর্নীতি, দুর্বৃত্তায়ন, লুটপাট, অর্থ পাচার, এগুলো সীমাহীন। এবং এগুলোর সবচেয়ে ভয়ানক জিনিস হলো এগুলো ভালো হওয়ার, এগুলোর থেকে উত্তরণ ঘটার কোনো লক্ষণ দেখতে চায়। যেমন দুর্নীতির কথা বলেন, তারপরে লুটপাটের কথা বলেন, অর্থ পাচারের কথা বলেন, এগুলোর ব্যাপারে কোনো কার্যকর ব্যবস্থা আমরা দেখছি না। বরং এগুলো যাতে অব্যাহত থাকে সেই রকমই একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর একটা কারণ হলো, যেমন এই যে আমরা যদি দুর্নীতি দুর্বৃত্তায়ন দূর করতে হয়, তাহলে আমরা কিন্তু স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমরা সরকারকে দায়বদ্ধ করতে হবে, দায়বদ্ধতা। কিন্তু আমার তো দায়বদ্ধতার কাঠামো ভেঙে গিয়েছে। দুই ধরনের দায়বদ্ধতা আছে। একটা হলো নিম্নমুখী দায়বদ্ধতা, এটা হলো যে প্রতি 5 বছর অন্তর অন্তর যদি ক্ষমতাসীনরা যে জনগণের সামনে এসে করজোড়ে ভোট ভিক্ষা চাইতে হয় এবং জনগণের সেই লাল কার্ড দেখানোর যদি ক্ষমতা থাকে, তাহলে সেটা হলো জনগণের কাছে দায়বদ্ধতা, নিম্নমুখী দায়বদ্ধতা। এবং এই রকম নিম্নমুখী দায়বদ্ধতা যদি থাকে, তাহলে সরকারকে কিন্তু জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে, জনগণের মতামতের ভিত্তিতে, জনগণের সম্মতির ভিত্তিতে কিন্তু তাদের শাসন কার্য পরিচালনা করতে হবে। কিন্তু সেই জিনিসটা আমাদের ভেঙে গিয়েছে, আর ভোটের দরকার হয় না। তাই জনগণের মতামত, জনগণের সুখ স্বাচ্ছন্দ্য, এগুলোর তোয়াক্কা না করলেও হয়। আরেকটা হলো সমান্তরাল দায়বদ্ধতা। এটা হলো যে অনেকগুলো প্রতিষ্ঠানের মাধ্যমে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো সংসদ আর সেই সংসদীয় কমিটিগুলোর মাধ্যমে সরকারের স্বচ্ছতা দাবি করতে হবে, দায়বদ্ধতা দাবি করবে, তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে। এবং একই সাথে আমাদের কতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, আদালত থেকে শুরু করে আরও অনেকগুলো প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, আমাদের বিধিবদ্ধ প্রতিষ্ঠান আছে। কিন্তু এই সবগুলো প্রতিষ্ঠানই কিন্তু এখন চরম পক্ষপাতদুষ্ট এবং ভঙ্গুর, যার ফলে এবং সংসদ তো অকার্যকর। সংসদ তো এখন এই যে সবই তো একদলীয়। এই যে জাতীয় পার্টির 11 জন বোধ হয় না, 11 জন আছে নামকাও আসতে, তারা আছে কি নাই তাই তো বোঝা যায় না। এক সময় তো তাদের অবস্থা কি এবং সংসদের অবস্থা কি? সরকার জিএম কাদের প্রায় নিয়মিত এখন তো লিখে বলছেন, মুখে বলছেন। হ্যাঁ, উনি আজকে তো ওনার বক্তব্য আছে। তো আমাদের তো এই দায়বদ্ধতার কাঠামো ভেঙে গিয়েছে। এই যে লুটপাট হচ্ছে, আমাদের এই যে ব্যাংকগুলো লুটপাট হলো, ফুকরা করে ফেললো, তো কারো বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া হলো না। এবং আমাদের আজকে যারা এইসব লুটপাট করছে এবং লুটপাট করে যারা অর্থ পাচার করছে, তারা তো যে ইংরেজ বেনিয়ার থেকেও খারাপ। ইংরেজ বেনিয়াটা তো এই দেশে লুটপাট করেছে, নিয়ে তাদের দেশে বিনিয়োগ করে তাদের এটা সুফল তারা পেয়েছে, তাদের জনগণ। এবং তাদের যে শিল্প বিপ্লব থেকে আরম্ভ করে তাদের যে অর্থনৈতিক সমৃদ্ধি, এর কারণ তো এইসব লুটপাট, এইসব আমাদের দেশ থেকে যে অর্থ পাচার ইত্যাদি। ওরা তো রাগ ঢাক করে করেনি, ডিনাইও করেনি। হ্যাঁ, তারা যে উপনিবেশিক শক্তি এসছে, তারা এই জন্য এসছে।
কিন্তু আমাদের এটা তো ওই যে আমরা তো কোনো সুফল পাচ্ছি না। তারা হ্যাঁ, ওই যে অর্থনৈতিক আমরা পৃথিবী ইতিহাস যদি দেখি, তাহলে ওই যে প্রিমিটিভ অ্যাকুমুলেশন বলে এটাকে, যে শোষণ বঞ্চনা মাধ্যমেই কিন্তু ওই যে প্রাথমিকভাবে যে পুঁজি সৃষ্টি হয়, এবং পুঁজি সৃষ্টির মাধ্যমে তারপরে আমরা এরপরে আস্তে আস্তে নিয়মকানুন, নীতি, পদ্ধতি, সুশাসন ইত্যাদি প্রতিষ্ঠিত হয় এবং এগুলোকে সহনীয় করা হয়। কিন্তু আমার তো এখন যথেচ্ছাচার এবং আমাদের এই যে এখন তো যে সরকার যেভাবে চায়, ক্ষমতাসীনরা যেভাবে চায়, সেভাবেই সব কিছু চলে। আমাদের ব্যবসায়িক সম্প্রদায়, যেমন ব্যবসায়িক সম্প্রদায় যে জিনিসটা সব দেশেই ব্যবসায়ীরা চেষ্টা করেছে যে রুল বেসড সিস্টেম, তারা নিয়ম নীতি পদ্ধতি, যে অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠার আমি কয়েকদিন আগে কোরিয়ান অ্যাম্বাসেডারের একটা প্রেজেন্টেশন দেখছিলাম এবং তিনি সেখানে, আমার খেয়াল নেই আপনি সেখানে ছিলেন কিনা, থাকবার কথা, যে তিনি সেখানে বোঝাবার চেষ্টা করছেন যে একটা সময় ব্যবসায়ীরা কিভাবে কোরিয়ান পলিটিক্সে প্রভাব বিস্তার করলো এবং কোরিয়ার ডেমোক্রেটাইজেশনের জন্য তারা সিদ্ধান্ত নিল যে ব্যবসায়ীদের রাজনীতি থেকে আসলে দূরে রাখতে হবে, কর্পোরেট হাউসগুলোকে। এক্স্যাক্টলি। আমি কোরিয়া নিয়ে কিছু গবেষণা করেছি, তো আমি কোরিয়ার সম্পর্কে কিছু জানি। এবং ওই যে হ্যাঁ, ওই যে তারা তো যে অর্থনৈতিক সমৃদ্ধির সাথে সাথে তারা ডেমোক্রেটাইজেশন, তাদের গণতন্ত্রায়ন হয়েছে এবং এদের অনেকগুলো শক্তি এখানে কাজ করেছে, ব্যবসায়িক শক্তিরাও বিরাট ভূমিকা পালন করেছে। তো আমাদের ব্যবসায়িক শক্তিরা তো ওরাও ক্যাপচার্ড, ওরাও টোটালি ক্যাপচার্ড। ওরা ক্যাপচার না, ওরা ক্যাপচার করতেছে কোনটা? দুটোই। এরা রাজনীতি, তথাকথিত রাজনীতি তাদের ক্যাপচার্ড এবং তারা রাজনীতির অংশ, দুর্ভাগ্যবশত। তো এই যে আমাদের যে পরিস্থিতি ভালো হওয়ার, এই বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানোর কোনো রকম লক্ষণ দেখা যাচ্ছে না, এবং যেটা হতাশাব্যঞ্জক নয়, যেটার পরিণতি কিন্তু চরম অমঙ্গলকর হতে পারে। তা আমার মনে হয় আমাদের যারা ক্ষমতায় আছেন, ক্ষমতাসীনরা, তাদের এগুলো নিয়ে গভীরভাবে ভাবা দরকার এবং মানুষকে, এবং সবচেয়ে উত্তম হতো তারা যদি একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় পৌঁছে একটা জনগণের সম্মতির শাসন প্রতিষ্ঠিত করত, যাতে জনগণের প্রতিনিধিরা তাদের জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে সিদ্ধান্ত দিত এবং তারা ওই জনগণের শক্তির ভিত্তিতে তারা সেই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারত। কিন্তু এখন যেই সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এগুলোর পরিণতি যেই সকল, যেমন বৈদেশিক চুক্তির কথা আমরা শুনতে পাই, এবং এগুলো সম্পর্কে আমরা তো সব কিছু জানি না যে এইসব চুক্তিতে কি আছে, কি বিধান আছে, কিন্তু পার্লামেন্টে আলোচনা হয় না। যদিও এগুলো সাংবিধানিকভাবে কিন্তু এটা বাধ্যতামূলক, সংবিধানে আলোচনা হওয়া দরকার। কিন্তু এগুলো তো ভীতিকর, যেসব আমরা চিঠিপটা খোঁজখবর পাচ্ছি। তো এইগুলো একটা মানে ভয়াবহ পরিস্থিতি আমাদের জন্য। হোয়াট ইজ নেক্সট, মানে আপনারা ফিউচারটা ভিজুয়ালাইজ করেন কিভাবে এবং করণীয় আসলে কি, কার কি করণীয় এখানে? সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ, সাধারণ মানুষ? এটা আমরা অল্প সময় ৩-৪ মিনিট করে যদি এতক্ষণ যত কথা বললাম, এরপরে শুধুমাত্র সরকারি দল, সরকারি দল বা যারাই সরকারে আসে তারা কেন এটা করতে পারে কারণ আরেকটি দল যেটা আছে সেটা তাদেরও অবস্থা একই রকম, দে ডু দি সেম থিং। ওই দিন আমি একটা দেখতেছিলাম, আজকাল তো ব্যারিস্টার সুমনের নাম সব জায়গায় চারিদিকে দেখা যাচ্ছে, উনি তো এক প্রাক্তনকে ধরে ধরে বলছেন কে কী করেছে। ওই দিন দেখলাম যে লাউয়া ছড়ার উপরে তার একটা ভিডিও দেখলাম, সেখানে বলছেন যে দুই পার্টির থেকেই জমি দখল করা হয়েছে, ওই জায়গার জঙ্গল দখল করা হয়েছে। তো তার কথা হলো যে সবাই মিলেমিশে এখানে বেশ সুখেই আছেন। তো এটা যখন হবে তখন তো আপনি অনলি একটা আশা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই কিছু একেবারে যে 100% একদিকে চলে গেছে তা নয়, কিছু আমরা ইয়াঙ্গার জেনারেশনে দেখছি দে আর ভেরি ভোকাল, এখন পর্যন্ত দে আর ট্রাইং টু রিমেইন। এবং এটাই আমি একটা ভবিষ্যৎ দেখছি যে আমাদের সময় তার আমরা হলো না, কারণ আমাদের এখন এনার্জি নেই, উই হ্যাভ বিকাম ভেরি, আমরা এখন একরকম ভীত সন্ত্রস্ত প্রাণী। আমাদের এজের কি হবে, অসুস্থ হয়ে যাব, হসপিটালে চলে যাব নাকি, হ্যাঁ সহ্য করতে পারছি না। তো আমাদের তো ধরেন আমরা
দুই একটা কথাবার্তা বলেই করবো, কিন্তু দিস কান্ট্রি হ্যাজ এ ফিউচার। ফিউচার না থাকলে এই দেশ কোথায় যাবে, এই লোকগুলো কোথায় যাবে? এটা তো ছোটো দেশ নয়। 16 কোটি বলে, 18 কোটি হতে পারে, 20 কোটি হতে পারে। তো এটা তো ওইভাবে তো কোনো ছোট দেশ না। এবং এখানকার জনগণের পরিশ্রমের কারণেই কিন্তু আমরা যতটুকু আসছি এই পর্যন্ত আসছি। না হলে ওই যে সেই কিসিঞ্জারের বাস্কেট কেস থেকে উপরের দিকে চলে আসছি মানুষের জন্য। এখন আমরা যদি তাদেরকে লুক আফটার করতে না পারি, আমাদের পলিটিক্স যদি তাদের জন্য না হয়, সবাই বলে যে জনগণের জন্যই করছি, সব কিছু জনগণের জন্য করছি, কিন্তু কতগুলো অ্যাকশন কিন্তু সেরকম দেখা যাচ্ছে না। এই যে ধরেন এই ইদানিং আমরা দেখছি যে অমুক মন্ত্রী ছিলেন তখন উনি এটা করেছেন, অমুক মন্ত্রী ছিলেন এটা করে প্রকাশ্যে বলা হচ্ছে, পত্রিকা আসছে, এত তবে রেস্ট্রিকশন। প্রাক্তনদের নিয়ে বলার চাইতে বর্তমানদের নিয়ে বলাটাও বোধহয় খুব জরুরি আর কি। না, বর্তমান দিয়ে এখনো আসতেছে না, কিন্তু প্রাক্তনদের নিয়ে যারা এইমাত্র ছিলেন তাদের নিয়ে কথা হচ্ছে। হোয়াট এভার, কথাটা হচ্ছে যে একটা সোসাইটিতে তো আপনি দেখছেন যে কারাপশনের লেভেলটা তো এখন আর অজানা নেই। আগে ছিল ভাই, আমি শুনতাম অনেকে টেবিলের নিচে দিয়ে নেওয়া, এখন টেবিলের নিচে দেয় না, তো প্রকাশ এখন এত দিবেন। আপনি 1 লাখ টাকা নেবেন, তার মধ্যে আপনাকে এখন 20% দিয়ে এখন তো দেবেন। একজন সংসদ সদস্য বললেন না যে 1 কোটি কত টাকা খরচ করে এমপি হ্যাঁ, হয়েছেন, এই টাকাটা তাকে এটা আমাকে তুলতে উঠাইতে হবে। হবে। হ্যাঁ, তারপর এটা পরে। তো তাহলে আপনি বুঝতে পারেন যে মানে আমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম, দিস আর নট, আমি কল্পনা প্রসূত কথাগুলো বলছি, কথাগুলো একটু সমষ্টিগত হবে। তবে তার মানে এই না যে আমাদের একটা ভবিষ্যৎ নেই। আমরা সবসময় দেখেছি যে সামহাও, ওটা বলে না, ঘুরে দাঁড়িয়েছে লোকজন বাংলাদেশে এসে বলে যে ভাই এই দেশে আল্লাহ তাআলা আছে, না হলে এই দেশে চলতো না। হয়তো একটা 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 পরিবর্তন ডেফিনেটলি আসবে যখন একটা সোসাইটির ভিতরে এই ধরনের কনসাসনেস আরও গ্রো করবে, তখন কিন্তু একটা পরিবর্তন আসবে। বাট দ্যাট উইল বি, তিনি যেটা বললেন, তো ভয়ঙ্কর পরিণতির মধ্যে আসতে পারে। আমরা আশা করি এখনও যে অন্তত যা হয়েছে, ফ্রম হেয়ার উই শুড স্টার্ট। ধন্যবাদ ডক্টর বদরুল আলম। আমরা ওই যে হতাশার কথা বড় আমাদের জন্য ঝুঁকি সৃষ্টি করছে। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছি এবং যেটুকু বাকি আছে ওইটাও ধ্বংস। সেটুকু ধ্বংস করার জন্য আমরা